হাবিবের বন্দিমণি পুরা সিঁড়ি সামনে 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 আমরা বলেছি যে এটা একটা যাত্রাবাড়ি থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে গুলি করে গত 5/8/24 তারিখে একজন আন্দোলনকারী, তার নাম হচ্ছে খুবাই, তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলা তার ভাই বাদী হয়ে মামলা করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা অনেক ফ্যাসিস্টের সহযোগী এবং ফ্যাসিস্টের সমর্থক এবং ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। তারা এজার নাম ছিল না, তারপর তাদেরকে তদন্তে পাওয়া যাওয়ার পরে এখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই মামলাগুলোতে সাধারণত দেখা যায় যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে এই ঘটনাগুলোর সঙ্গে, এই হত্যার সঙ্গে বা এই আন্দোলনের সঙ্গে ফ্যাসিস্টের সহযোগিতার সঙ্গে যারা জড়িত বা তারা বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে ফ্যাসিস্টকে, তাদেরকে এই মামলাগুলোতে তারা সম্পর্ক পাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করছে। সেখানে এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা ABM খায়রুল হক, তাকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, বিতর্কিত প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গত 16/5/26 তারিখে এক দরখাস্ত দাখিল করে। এই দাখিলের পরে প্রাথমিক আমরা শুনানি করি এবং তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তটা দাখিল করেই কেন তাকে গ্রেপ্তার দেখানো হবে এই বিষয়ে ওই তারিখে উপস্থাপন করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে খায়রুল হককে আজকে তাকে আদালতে উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করে। তো আজকে তো আদালতের দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে তাকে আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে তাকে উপস্থাপন করা হয়। কিন্তু ইতিমধ্যেই আসামি পক্ষে খায়রুল সাহেবের পক্ষে তার আইনজীবীরা মোহাম্মদ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের একটি আদেশ দেখান যে তাকে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে। এই ধরনের আমাদের বক্তব্য ছিল যে যেহেতু এই মামলার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা তার সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে পেয়েছে, যার জন্য তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেছে। আর যেহেতু হাইকোর্টের আদেশটা এসেছে 19/5/26, 19/5/26 এটা সই করা হয়েছে, কিন্তু এর আগেই 16/5/26 আমাদের বিজ্ঞ আদালত থেকে এই আদেশটা প্রদান করা হয়েছে। তো সেহেতু আমরা বলেছি যেহেতু আপনার আদেশটা 16/5 তারিখে দেওয়া হয়েছে এবং ওই আদেশটার আপনি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন, ওই আদেশ, সেই অর্ডারটা ছিল আসামিকে উপস্থাপন করার জন্য। অতএব হাইকোর্টে যে ওনারা যে আদেশটা এনেছেন এই আদেশের পূর্বেই আপনার এই আদেশটা দেওয়া আছে এবং এই আদেশে ওনারা যে দরখাস্তটা করেছিলেন সেখানে এই মামলার বিষয়বস্তু ওনারা ও দরখাস্তে উল্লেখ করেন নাই। ওনারা নর্মালি একটা দরখাস্ত দিয়েছেন, তাকে অন্য কোনো মামলার বিষয় উল্লেখ করেছেন। যেহেতু ওনারা 16 তারিখের পরে হাইকোর্টে ওনারা দরখাস্ত দিয়েছেন, অতএব ওনাদের উচিত ছিল এই আদেশটা এই মামলার বিষয়টা আদালতের নজরে আনা, কিন্তু তারা হাইকোর্টে কিন্তু সেটা সাপ্রেস করে গেছে। না গিয়ে তারা এই মামলা কথাটা এখানে যে একটা আদেশ 16 তারিখে হয়েছে
তাকে আদালতে উপস্থাপন করার জন্য এই বিষয়টা ওনারা আদালতের মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের নজরে ওনারা আনেন নাই, সেটা ওনারা সাপ্রেস করে গেছেন এবং ওনারা জেনারেলি একটা দরখাস্ত দিয়ে এই আদেশটা এনেছেন। অতএব আমরা বলছি যেহেতু এটা স্পেসিফিক এই মামলার বেলায় আনা হয় নাই, অতএব এই মামলা যেহেতু পূর্বে আদেশ দেওয়া আছে, খণ্ডিত আদেশ পূর্বে দেওয়া আছে, অতএব এই মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ওরা জেনারেলি তারা যে আদেশটা দিয়েছে সেটা পরবর্তীতে আপনার বিজ্ঞ আদালতের বিবেচনা বিষয় থাকতে পারে, কিন্তু এই মামলার ব্যাপারে এই বিষয়ে এই আদেশটা প্রযোজ্য না, যেহেতু এই আদেশটা তারা তাদের দরখাস্তে হাইকোর্ট যখন দরখাস্ত করে সেখানে তারা উল্লেখ করে নাই এই মামলার বিষয়, এবং এই মামলার আদেশটা এর আগেই দেওয়া আছে। সেই জন্য বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পরে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করে। আজকে মিস্টার জাস্টিস এবিএম খায়রুল হক সাবেক বাংলাদেশের প্রধান বিচারপতিকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় শোন অ্যারেস্টের জন্য প্রডিউস করা হয়েছে। এটি আসলে ওনার ৮ম নাম্বার মামলা। ইতিপূর্বে উনি ৭টি মামলায় জামিন লাভ করেছেন। উনি ৭টি মামলায় জামিন লাভ করার পর আমরা গত 17/5/2026 তারিখে সর্বশেষ ওনার আদাবর এবং যাত্রাবাড়ি দুটি হত্যা মামলায় আমরা বেলবন্দ সাবমিশন করেছি, এমনকি রিলিজ অর্ডারটা আমরা জেলখানায় পাঠিয়েছি। সাথে সাথে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা একটি রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশনে সেই 17 তারিখে 17/5/2026 তারিখে মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা দেন যে ওনাকে নতুন কোনো মামলায় কোনো শোন অ্যারেস্ট দেখানো যাবে না, অ্যারেস্ট দেখানো যাবে না, এমনকি হ্যারাসমেন্টও করা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো যে 17 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই আদেশটা জারি করেছেন, ঠিক 17 তারিখেই যাত্রাবাড়ি থানার আজকে যে মামলাতে শোন অ্যারেস্ট দেখানো হইয়াছে এই মামলাতে ওনার বিরুদ্ধে পিডব্লিউ ইস্যু করে, যেটা আসলে উচ্চ আদালতের অবমাননা সামিল বলে আমি মনে করি। আজকে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ইতিপূর্বে ওনার বিরুদ্ধে 7টি মামলা হয়েছে, 7টি মামলাতে উনি জামিনে আছে। এই মামলাটি ৮ম মামলা। এই মামলাতে ওনার বিরুদ্ধে 16 তারিখে আইও সাহেব একটা দরখাস্ত দিয়েছেন। সেই 16 তারিখের দরখাস্তের উপরে 17 তারিখে এসে একটা আদেশ পাস করা হয়েছে পিডব্লিউ ইস্যু করার জন্য, এবং 23 তারিখে আজকে শুনানির জন্য রাখা হয়েছে। আমরা আদালতকে বলেছি যেহেতু 17 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশনে সুস্পষ্টভাবে ডিরেকশন দিয়েছে যে ওনাকে হয়রানিমূলকভাবে কোনো মামলায় আর গ্রেপ্তার দেখানো যাবে না। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনছে, শোনার পরেও আজকে ওনাকে ৮ম নম্বর মামলাতে, সেই যাত্রাবাড়ির একটা হত্যা মামলাতে শোন অ্যারেস্ট মঞ্জুর করেছে। আমাদের নিবেদনটা, আমাদের ফেয়ারটা রিজেক্ট করেছে। আপাতত এই মামলাতে, যে মামলাতে ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, এই মামলাতে জামিন না হওয়া পর্যন্ত ওনার আর কারামুক্তির সম্ভাবনা নেই, কারণ ওনাকে অলরেডি অ্যারেস্ট দেখানো হইয়া গেছে। এখন উনি মানসিকভাবে অত্যন্ত শক্ত লোক, ওনার মানসিকতা অনেক কঠিন, উনি ওভাবে ভেঙে পড়ে নাই। তবে আমরা আইনজীবী হিসাবে খুবই ভেঙে পড়েছি, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ থাকা সত্ত্বেও আজকে এই মামলাতে ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যার জন্য আমরা মনে করতেছি যে আমরা আসলে ন্যায় বিচার পাই নাই। যেখানে একজন সাবেক প্রধান বিচারপতিকে হাইকোর্ট বিভাগের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরেও শোন অ্যারেস্ট দেখানো হইয়াছে, সেখানে সাধারণ জনগণ কি মানে কত যে অসহায়ত্বের মধ্যে আছে দেশ ও জাতির কাছে। আপনাদের মাধ্যমে আমারও প্রশ্ন, তবে উনি ভেঙে পড়ে নাই, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি, কারণ আমরা ন্যায় বিচার পাই নাই। এটা আসলে আমরা অত ভালো করে জানি না, এটা রাষ্ট্র ভালোই জানে। আমাদেরকে ডেট দেওয়া হয়েছিল যে 11টার ভিতরে শুনানি হবে, পরবর্তীতে বলছে 1 ঘন্টা, পরবর্তীতে কোর্ট উঠে না, আপনারা দেখছেন। পরে প্রায় 3টার সময় কোর্ট উঠছে, এই মামলা শুনানি করেছে। এটা রাষ্ট্রপক্ষই ভালো জানে, লার্নেড কোর্ট ভালো জানে, এটা আমরা জানি না।